টু শর্মিষ্ঠান বুকস। আজকে আমি হলদে পাখির পালক বইটার রিভিউ করব। প্রথমেই বলে রাখি, আমি সেই অভাগাদের মধ্যে একজন যে এর আগে ছোটবেলায় হলদে পাখির পালক পড়েনি। আর আমি বড় হয়ে হলদে পাখির পালক পড়েছি। আর আমি সত্যি আফসোস করছি এটা ভেবে যে ছোটবেলায় যদি এই বইটা আমি পড়তে পারতাম, সেটা একটা অন্যই অনুভূতি হতো। যদিও বড় হয়ে সেই আনন্দে এবং সেই ভালো লাগায় এতটুকু ভাটা পড়েনি। আর বইটা নিয়ে আমি কথা বলার জন্য ভীষণই এক্সাইটেড আজকে। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব যে প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। আর তোমাদের ওপিনিয়ন জানিও কমেন্ট বক্সে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসি বইটার কথায়। বগি আর রুমো এই দুই ভাই বোনের প্রিয় একটা কুকুর ভুলো, যে হঠাৎ করে সন্ধেবেলা নিখোঁজ হয়ে যায়। এদিকে তাদের বাড়ির যে ভৃত্য ঝগড়ু, তার বিভিন্ন গল্প কথায় হঠাৎ করেই তাদের মনে হয় যে হয়তো এই ভুলো ভুল করে হলদে পাখি খেয়ে ফেলেছে। আর ঝগড়ুর কথা মতো যদি কোনো জন্তু হলদে পাখি খেয়ে ফেলে, তাহলে সে মানুষে পরিণত হয়ে যায়। এবং সে মানুষ হয়ে যাওয়ার পর তাকে একটু দেখতে অন্যরকমও হয়ে যায়, যা থেকে বোঝা যায় যে সে আগে একটা জন্তু ছিল যে হলদে পাখি খেয়ে ফেলেছে। এই বগি, রুমু আর ঝগড়ুকে কেন্দ্র করেই এই গল্পটা এগোয়। অদ্ভুত সারিয়াল ম্যাজিক্যাল একটা লেখা, যার মধ্যে বাস্তবের দুনিয়ায় থেকেও স্বপ্নের বিস্তার অনেকটা। এবং এই বইটা মানুষকে ভাবতে শেখায়। এই বইটা ছোটদের কল্পনার জগৎকে এত সুন্দরভাবে মেলে ধরেছে যে বইটা পড়তে পড়তে আমরাও যেন বাস্তবের মাটি থেকে অন্য কোথাও চলে যাই। ঝগড়ুর স্বপ্নের যে দুমকা, সেই দুমকা কিন্তু কোনো ভূগোলের ম্যাপের মধ্যে তোমরা পাবে না। সেই দুমকা থাকে আমাদের সবার মনের মধ্যে। এবং হয়তো আমাদের প্রত্যেকেরই একটা দুমকা রয়েছে, কিন্তু আমাদের ভিতরে ঝগড়ু ঘুমিয়ে রয়েছে। আর যদি সেই ঝগড়ুর সন্ধান পেতে চাও, তাহলে একবার হলেও তোমার লীলা মজুমদারের লেখা হলদে পাখির পালক পড়া দরকার। এটা এমন একটা আইকনিক লেখা, এরকম একটা উপন্যাস আমি আগে সত্যিই পড়িনি। এবং অন্য কোনো লেখার সাথে আমি এই লেখাটার তুলনাও টানতে পারবো না। কল্পনার জগৎ নিয়ে এরকম লেখা অনেক রয়েছে, এরকম লেখা নেই তা না, কিন্তু সেটাকে বাস্তবের মাটিতে রেখে এত কনভিকশনের সঙ্গে এই চরিত্রটা কথা বলে যে একটা সময় আমরাও ধান্দে পড়ে যাই যে সত্যি স্বপ্ন কোথায় শুরু হয় আর সত্যি কোথায় শেষ হয় আমরা নিজেরাও জানি না। এই যে অবিশ্বাস তৈরি হয় আমাদের বড় হওয়ার পরই, আমাদের যে লজিক্যাল ব্রেনটা এতটাই অ্যাক্টিভ হয়ে যায় যে আমরা সবকিছুর পেছনে তর্ক বিতর্ক করে সবকিছুকে আমরা জানতে চাই, বুঝতে চাই সব দিক থেকে। সেইটায় আমরা বেঁধে ফেলি নিজেদেরকে। এই যুক্তি তর্কের দুনিয়ার বাইরে যে ইমাজিনেশন বলে একটা জায়গা আছে, যেখানে আমরা একটা সময় এস্কেপ খুঁজতাম ছোটবেলায়। যেখানে আমাদের বিশ্বাস ছিল যে পক্ষীরাজ হয়, যেখানে আমাদের বিশ্বাস ছিল যে রাজকুমার রাজকুমারী রাক্ষসদের সাথে লড়াই করে। সেই বিশ্বাসের জায়গাটাকে আমরা ফেলে চলে আসি। শৈশবের সেই যে সারল্যটা, সেই সারল্যটাকে যখন আমরা ফেলে আসি, আমরা তার সাথে কিন্তু আরো অনেক কিছু ফেলে আসি, যেটা আমরা তখন একেবারেই উপলব্ধি করি না। সে ফেলে আসতে আসতেই না আমরা একটা অন্য মানুষে পরিণত হই। আমাদের ভিতরের শৈশবটা হারিয়ে যায়। শৈশব এমন একটা জায়গা, সেটা কিন্তু তৈরি হয় শিশুবেলাতেই। সেটা কিন্তু প্রাইমারি স্কুলের মতো ক্লাস 4 হয়ে গেলেই টিসি দিয়ে আমাদেরকে ছেড়ে দেয় না। আমাদের মনের ভেতরেই শৈশব বাস করে। কিন্তু সেই শৈশবের সাথে আমাদের সাক্ষাৎ হয় না। এই কচ্চিৎ কদাচিৎ যখন আমরা এরকম কোনো বই পড়ি, তখনই আবার আমরা শৈশবের মুখোমুখি হয়ে দাঁড়াই এবং তখন মনে হয় যে সত্যি বাস্তব থেকে পালাবার কোনো জগৎ কি আমরা রেখেছি নিজেদের জন্য? এবং নিজেদের কল্পনার জন্য যদি কিচ্ছু না থাকে, আজ আমাদের দেখে যে শিশুরা বড় হবে, তাদেরকে আমরা কি উপহার দেব? তাদের হাতের মুঠোয় দেওয়ার মতো একটা হলদে পাখির পালক কি আমার কাছে আছে? এই কল্পনাকে বাঁচিয়ে রাখাটাও একটা তাগিদ থেকে আসে। আর সেই তাগিদটা লীলা মজুমদারের লেখার মধ্যে তুমি পাবে। তার প্রত্যেকটা কাজ কিন্তু বাস্তব জগৎ সম্পর্কে প্রচন্ড সচেতন। মানে বাস্তবের মাটি থেকে বাস্তবের যে নিয়ম কানুন বিধি নিষেধ, সেগুলোকে কিন্তু তিনি একেবারেই ভুলে গিয়ে লিখছেন তা নয়, বরঞ্চ সেগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছেন তার লেখার মাধ্যমে। যেখানে এই উপন্যাসে একটা জায়গা আছে যেখানে ঝগড়ু বলে যে যে তোমরা যদি ভেবে থাকো যে দুঃখী লোকেরা হিংসা করে, তাহলে তোমরা ভুল ভাবছো। কারণ দুঃখী লোকেরা তো সুখী তা জানেই না। হিংসা করে সেই সব মানুষেরা যারা অলরেডি সুখী। এই কারণেই সুখ নিয়ে তাদের এত হিংসা। এরকম হাজার হাজার এমন জায়গা আছে যেখানে
এত বড় দার্শনিক কথা যোগরু বলে, কিন্তু সেই কথাটা এত অবলীলায় সে বলে দেয়, সেটা মনে গিয়ে ধাক্কা দেয়। সেটা সত্যি আমাদের ভাবায় যে হ্যাঁ, তাই তো। এভাবে তো ভাবা হয়নি আমাদের আগে কখনো। তাই ছোট হও কি বড় হও, সবারই কিন্তু হলদে পাখির পালক একবার হলেও পড়া দরকার। এখানে অনেক, অনেক জায়গা আছে আমার ভীষণ প্রিয় যেখানে যোগরু বলে যে হলদে পাখির ডানার ঝাপটা লাগলে কি হয়? মানুষের মনের মধ্যে কি পরিবর্তন হয়। তো হলদে পাখি এখানে একটা সিম্বলের আকার ধারণ করে। এমন একটা আম এলিমেন্টের আকার ধারণ করে যে আমাদের কল্পনার জগৎটা, যে আমাদের কোষে বেঁধে রাখা কল্পনার জানলাটা খুলে দেয়। আর আমাদেরকে উড়তে শেখায়। এরকম আরেকটা জায়গা যেটা আমার ভীষণ, ভীষণ প্রিয়, যেখানে লক্ষণীয়া বলে একটা চরিত্রের কথা যোগরু বলে যে সে ভয়ে ভালোবাসত না। কারণ ভালোবাসলে দুঃখ হয়। মানুষ হারিয়ে যায়, জীবজন্তু মরে যায়, জিনিস হারিয়ে যায়, চুরি হয়ে যায়। এই যে প্রত্যেকটা চরিত্রের কথা যখনই বলা হচ্ছে সেগুলো একটা প্রোটোটাইপ, এবং সেই সব মানুষদের ছোটরা কিন্তু বড় হয়ে নিজেদের চারপাশে দেখবে। এবং লীলা মজুমদার এটাই ছোটদের বলছে যে তাদের মতো করে বেঁচো না। তাদের মতো করে বাঁচলে কিন্তু জীবনটা ১৬ আনাই মাটি হয়ে যাবে। এই যে একটা জীবন দর্শন, এই যে একটা জীবনের পাঠ পড়ানো, কিন্তু একেবারেই জ্ঞান দেওয়ার মতো করে নয়, বরঞ্চ ছোটদের বন্ধু হয়ে একটা মজাদার গল্পের মাধ্যমে বলা, এই ম্যাজিক্যাল ক্ষমতাটা ওই মানুষটারই ছিল। লীলা মজুমদার পড়তে পারাটাই আমার মনে হয় সবচেয়ে বড় সৌভাগ্য। আর রুমুকে যে আমার কি ভীষণ ভালো লেগেছে, রুমুর মধ্যে আমি নিজের শৈশবটা দেখতে পেয়েছি যে কথায়, কথায় এমন, এমন জিনিস যেগুলো সত্যি খুব একটা চিন্তার বিষয় নয়। বড়রা অনায়াসে এই যে জিনিসগুলো নিয়ে ভাববে না বলে ঠিক করে, সেই জিনিসগুলো রুমুকে ভাবায় এবং তাকে কাঁদায়। যে কষ্টগুলো আমাদের বিশাল জীবনের সমস্যাগুলোর মাঝে খুবই সূক্ষ্ম এবং খুবই ক্ষুদ্র, সেই জিনিসগুলো রুমুকে আঘাত দেয়। তো ওর চরিত্রের মধ্যে যে একটা সুন্দর সেনসিটিভিটি, একটা সংবেদনশীলতা, অন্যের দুঃখে দুঃখ পাওয়ার ক্ষমতা, সেটা আমার এতটা ভালো লেগেছে চরিত্রটার মধ্যে। এবং বগি দাদা যে সবার মধ্যে বড় সাজার চেষ্টা করে, যে অ্যাকচুয়ালি লজিক্যাল হওয়ার চেষ্টা করে, কিন্তু সে কখনো যোগরূপে গল্প বলতে মানা করে না। সে বলে যে, "আমি তোমার গল্প বিশ্বাস করছি না।" কিন্তু আবার সে মুগ্ধ হয়ে যোগরুর গল্পও শোনে। ঝগড়ুর যে বন্ধু নাথু, সেও কিন্তু একটা ভাবুক টাইপেরই মানুষ। তো এই যে চরিত্ররা, এরা সবাই যেন আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আবার আমাদের চোখের সামনে নেই। তাদের হদিস পেতে গেলে নিজের মধ্যে অন্বেষণ করতে হবে। তবেই তাদেরকে আমরা খুঁজে পাবো। মাত্র ৮৮ পাতার এই বইটা জীবনের এমন দর্শনের সম্মুখীন করে আমাদের, যেগুলো হয়তো আজীবন আমরা বিভিন্ন কঠিন, কঠিন পরিস্থিতির মধ্যেও খুঁজে শিখতে পারবো না। এই বইটা বারবার পড়া যায়। জানতাম বইটা আমার খুব ভালো লাগবে। কিন্তু এতটা ভালো লাগবে, এটার এতটা ইমপ্যাক্ট থাকবে আমার উপরে, বা এতটা স্পেশাল একটা বই হয়ে উঠবে, আমি সেটা সত্যিই ভাবিনি। আমি একটা সময় 'দ্য লিটল প্রিন্স' এর কথা বলতাম। 'দ্য লিটল প্রিন্স' এমন একটা বই আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের ছোটবেলা হোক, বড়বেলা হোক, একবার না একবার জীবনে পড়া দরকার। কোনো মানুষ যদি ভাবে যে আমাকে একটা বেটার মানুষে পরিণত হতে হবে, আমাকে একটা ভালো মানুষে পরিণত হতে হবে, তার 'লিটল প্রিন্স' পড়া দরকার। তো আজকে আমি বলব যে 'লিটল প্রিন্সেরই' সমকক্ষ যদি কোনো বই থাকে তাহলে এটা। 'লিটল প্রিন্সটা' একবার দেখাতে চাই তোমাদের। এখানেই রয়েছে। এই যে। এই 'লিটল প্রিন্স' এই বইটাও আমার ভীষণ প্রিয় একটা বই। আমাকে যদি কেউ একটা দ্বীপে পাঠিয়ে দেয় আর আমার কাছে মাত্র ২ টো বই নিয়ে যাওয়ার পারমিশন থাকে, আর আজীবন আমাকে সেই বইগুলোই বারবার করে পড়ে যেতে হয়, তাহলে আমি এটা আর এটা নিয়ে যাব। আরো এরকম সুন্দর, সুন্দর বইয়ের রিভিউ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আর যদি তোমাদেরও হলদে পাখির পালক পরা থাকে, তাহলে তোমাদের কেমন লেগেছিল সেটাও আমার সাথে ভাগ করে নিও। টাটা।